আসেন অপশন সিতে চলে যাই। অপশন সিতে কি? অপশন সি এর প্রথম শব্দটা হচ্ছে তেল, দ্বিতীয় শব্দটা তৈয়ার, তৃতীয় শব্দটা হচ্ছে তোষা। এটাও ঠিক আগের মতো মানে একই বর্ণ দিয়ে তৈরি হয়েছে। তাহলে যেহেতু একই শব্দ দিয়ে বা একই বর্ণ দিয়ে তৈরি হয়েছে, সবগুলোই ত দিয়ে তৈরি হয়েছে, তাহলে তয়ের সাথে আকার স্বীকারের সিরিয়ালটা দেখেন। তাহলে বলেন আগে কি তয়ের সাথে একার বসবে? আপনি ব্যাখ্যা দেখেন না, আপনি প্রশ্ন দেখেন, আগে কি তয়ের সাথে একার বসবে, নাকি আগে ঐকার বসবে, নাকি আগে ওকার বসবে? হ্যাঁ, আগে তো একারই বসে, এ ওই ও ও, তাই না? এটাই তো সিরিয়াল। তার মানে এখানে অনুক্রম ঠিক আছে, এখানে অনুক্রম কি ঠিক আছে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার ফিরোজ শাওন। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অভিধান ও এর বর্ণানুক্রম। সাধারণত ব্যাংকের নিয়োগ পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই অংশটি থেকে প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়। সো আজকের টপিকটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আরেকটা কথা বলে নেই যে ইউটিউবে সাধারণত আমি এই অভিধান ও এর বর্ণানুক্রম নিয়ে কোনো ভিডিও তেমন একটা খুঁজে পাইনি। প্লাস এই টপিকটার উপরে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য। সো আজকে আপনাদের এই রিকোয়েস্টের উপরে ভিত্তি করেই আমরা টিউটোরিয়াল তৈরি করছি। তবে আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, বিকজ আজকে আমরা 6 থেকে 7টি প্রশ্নের একদম প্রতিটা অপশনের ব্যাখ্যা সহকারে বুঝে বুঝে সামনের দিকে আগাবো। এবং শেষে আপনাদের সেলফ অ্যাসেসমেন্টের জন্য একটি প্রশ্নও রেখেছি আমি। যদি আপনারা এই 6 থেকে 7টা প্রশ্ন ঠিক মতো ব্যাখ্যা সহকারে বুঝে থাকেন, তাহলে 7 নম্বর বা 8 নম্বর প্রশ্ন যেটা আপনাদের সেলফ অ্যাসেসমেন্টের জন্য আমি রেখেছি, সেই প্রশ্নটা আপনারা উত্তর করতে সমর্থ হবেন। তাহলে চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা সহজ বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই থাকেন, অসংখ্য ধন্যবাদ। এবারে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে অভিধান ও এর বর্ণানুক্রম। ওকে, অলরেডি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমেই বলেছি যে আপনাদের সাথে কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তার আগে আমাদের একটু জানতে হবে যে অভিধানের সিরিয়ালটা কি। খেয়াল করেন, প্রথমে আমরা সাধারণ বর্ণানুক্রমটা একটু শিখে নিচ্ছি। সাধারণ বর্ণানুক্রমটা কি? ওকে, সাধারণ বর্ণানুক্রমটা হচ্ছে নর্মালি আমরা ছোটবেলায় যেভাবে স্বরে স্বরে পড়েছি, তার মানে স্বরে স্বরে রস্বই দীর্ঘ রস্ব দীর্ঘ রি এ ওই ও ঔ এই পর্যন্ত স্বরবর্ণ। আচ্ছা, এরপরে ক খ গ ঘ উ চ ছ জ ঝ ই ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম এই পর্যন্ত হচ্ছে বর্গীয় বর্ণ। ওকে, তারপর হচ্ছে অন্তস্থীয় জ র ল, তারপর হচ্ছে তালবস্য মূর্ধন্য স দন্ত স হ ডয়বিন্দু র ঢয়বিন্দু র অন্তস্থীয় খণ্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। দ্যাটস ইট। এই 50টি বর্ণের সিরিয়াল মোটামুটি আমাদের সবার জানা। কিন্তু অভিধানের সিরিয়ালটা ঠিক হুবহু এই সাধারণ বর্ণানুক্রমের মতো নয়, এটা একটু পরিবর্তনশীল। তো অভিধানের সিরিয়ালটাকে আমরা একটু সেটা দেখে নিই। অভিধানের সিরিয়ালটা হচ্ছে প্রথমে স্বরবর্ণ, অর্থাৎ স্বরে স্বরে রস্বই দীর্ঘ রি এ ওই ও ঔ, কিন্তু তারপরে হচ্ছে পরশ্রয়ী বর্ণ অর্থাৎ অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। এখন আপনার প্রশ্ন হচ্ছে, স্যার অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু দিয়ে তো কোনো শব্দের তৈরি হয় না। এক্স্যাক্টলি শব্দের তৈরি হয় না, কিন্তু শব্দের মাঝখানে তো এগুলো থাকতে পারে। সো তখন আমরা দেখব প্রথমে আমরা স্বরে স্বরকে প্রাধান্য দিব, তারপরে আমরা এই অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দুকে প্রাধান্য দিব, তারপরে আমরা ক, তারপরে হচ্ছে ক্ষীয়কে প্রাধান্য দিব। অর্থাৎ এখানে যে সিরিয়ালটা দেওয়া আছে এই সিরিয়ালটা হচ্ছে প্রাধান্যের সিরিয়াল, এই শব্দ দিয়ে তৈরি হয় কিনা সেটার সিরিয়াল না। কথা বুঝতে পেরেছেন? ওকে, ফাইন। তাহলে ক, ক এর পরে হচ্ছে ক্ষীয়র পরে হচ্ছে খ, গ ঘ উম চ ছ জ ঝ ই ট ঠ ড, ডয়ের পরে ডয়বিন্দু র মানে ডয়ের মতো দেখতে যেটা রয়েছে, এরপরে ঢয়ের পরে ঢয়ের মতো দেখতে যেটা রয়েছে ঢয়বিন্দু র, এরপরে মূর্ধন্য, তারপর হচ্ছে ত, তয়ের পরে তয়ের ব্যঞ্জন রূপ যেটা খণ্ড ত, এরপর হচ্ছে থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থীয় জ, এরপরে অন্তস্থীয় জয়ের মধ্যে দেখতে যেটা রয়েছে অন্তস্থীয়, এরপরে র ল তালবস্য মূর্ধন্য স দন্ত স হ। দ্যাটস ইট। তার মানে খেয়াল করেন, এটা মনে রাখাটা কিন্তু খুব একটা কঠিন না, সহজভাবে আপনি মনে রাখতে পারেন যে প্রথমে হচ্ছে স্বরবর্ণ, এরপরে পরশ্রয়ী বর্ণ মানে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, এরপরে ক, ক এরপরে হচ্ছে ক্ষীয়, এরপরে যার মতো যেটা দেখতে সেটা বসে গেছে তার সাথে, শেষ। দ্যাটস ইট। ওকে, তাহলে এবার খেয়াল করেন, এখানে আরেকটা প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে এসে যায়। সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে অভিধান অনুসারে বা অভিধানের ক্রম অনুসারে বাংলা বর্ণমালার শেষ বর্ণ কোনটি, আমরা অনেকেই কিন্তু এটা চন্দ্রবিন্দু দাগিয়ে থাকি বাংলা বর্ণমালার শেষ বর্ণ চন্দ্রবিন্দু হিসেবে, কিন্তু না, অভিধান অনুসারে বাংলা বর্ণমালার শেষ বর্ণটা কিন্তু হ। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ। ওকে, আচ্ছা, এই জন্য দেখবেন যাদের বাসায় বাংলা অভিধান রয়েছে আপনি দেখবেন ডিকশনারির শেষ শব্দটা হচ্ছে হ। হ এর পরে আর কোনো শব্দ দিয়ে কোনো কিছু তৈরি করা নেই। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবারে আসেন তাহলে আমরা কি করব, আমরা একটা একটা করে প্রশ্ন ব্যাখ্যা সহকারে শিখে নিব প্রতিটা অপশনের। ওকে, ফাইন। আমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্নটা আমাদের স্ক্রিনে চলে আসছে। অভিধানে অনুসৃত বর্ণানুক্রমে সাজানো হয়েছে যে গুচ্ছটি। ওকে, তাহলে অভিধানে অনুসৃত বর্ণানুক্রমে সাজানো হয়েছে কোন গুচ্ছটি? অপশনটা আমরা একটু দেখে নিচ্ছি। প্রশ্নটা কোথায় এসেছে দেখেন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন BHBFC সিনিয়র অফিসার 2017। ওকে,
খদ্দর ক্ষতি খবর প্রথম অপশন, দ্বিতীয় অপশন হচ্ছে বাঁশ বিবর্ণ বনলতা, তেল তৈয়ার তোষা এবং মহিম মনা মাতৃ। এখন এই চারটার মধ্যে কোন সিরিয়ালটা ঠিক আছে বা কোনটার সিরিয়ালটা অভিধানের অনুসারে ঠিক আছে? সো আমরা একটা একটা করে অপশন একটু ব্যাখ্যা করে আসেন। এক নম্বর অপশন, অপশন এ এর প্রথম শব্দটি হচ্ছে খদ্দর, দ্বিতীয় শব্দটি হচ্ছে ক্ষতি। এখন চিন্তা করেন তো অভিধানে ক্ষীয় বর্ণের অবস্থানটা কোথায়? একটু আগে আমরা পড়েছি ক্ষীয় বর্ণের অবস্থানটা হচ্ছে ক এর পরে, আর তারপরে হচ্ছে খ। আর তার মানে প্রদত্ত অপশনে খদ্দর আছে আগে, ক্ষতি আছে পরে। দেখেন আগে খদ্দর আছে তারপরে ক্ষতি আছে। ডিকশনারিতে কি আগে খ দিয়ে শব্দ থাকবে না আগে ক্ষতি দিয়ে থাকবে? অবশ্যই আগে ক্ষতি দিয়ে থাকবে। তার মানে এখানে অনুক্রম ঠিক নেই। সো কারেক্ট আনসার হবে ক্ষতি খদ্দর খবর। কনসেপ্ট ক্লিয়ার? সো আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম যেহেতু এটা ঠিক নেই। ওকে, অপশন বি এর ব্যাখ্যাটা দেখে আসি। অপশন বি এর প্রথম শব্দটি হচ্ছে বাঁশ, ওকে, দ্বিতীয় শব্দটি বিবর্ণ, আর তৃতীয় শব্দটি হচ্ছে বনলতা। যখন দেখবেন সবগুলো বর্ণই একই বর্ণ দিয়ে, মানে সবগুলো শব্দই একই বর্ণ দিয়ে গঠিত হয়েছে, তখন আমরা ওই বর্ণের সাথে প্রথম বর্ণের সাথে স্বরেয় মানে স্বরের যে সিরিয়াল অর্থাৎ কারের সিরিয়ালটা আমরা দেখতে হবে। সবগুলো যদি একই বর্ণ দিয়ে তৈরি হয়, যেমন দেখেন আমি বলেছি, মনে রাখবেন, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন, দেখেন মনে রাখবেন যখন সবগুলো একই বর্ণ দিয়ে তৈরি হবে তখন তার সাথে যুক্ত আকার বা রস্যিকারের সিরিয়াল দেখতে হবে। আচ্ছা, যেমন কি? তাহলে এবার চিন্তা করুন অভিধানে কোনটা আগে বসবে? বাঁশ মানে বয় আকার, নাকি বিবর্ণ বয় রস্যিকার, নাকি বনলতা মানে শুধু বয়ের সাথে অ, কোনটা আগে বসবে? অবশ্যই অভিধানে বসবে আগে অ। আগে কি বসবে? অ, তারপরে বসবে আকার অর্থাৎ মানে বাঁশ, তারপরে বসবে কি? রস্যিকার মানে বিবর্ণ। তার মানে এখানে সিরিয়াল ঠিক নেই। সঠিক অনুক্রম হবে হচ্ছে বনলতা বাঁশ বিবর্ণ। সো এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম, এটাও ঠিক নেই। আসেন অপশন সিতে চলে যাই। অপশন সিতে কি? অপশন সি এর প্রথম শব্দটা হচ্ছে তেল, দ্বিতীয় শব্দটা তৈয়ার, তৃতীয় শব্দটা হচ্ছে তোষা। এটাও ঠিক আগের মতো, মানে একই বর্ণ দিয়ে তৈরি হয়েছে। তাহলে যেহেতু একই শব্দ দিয়ে বা একই বর্ণ দিয়ে তৈরি হয়েছে, সবগুলোই ত দিয়ে তৈরি হয়েছে, তাহলে তয়ের সাথে আকার রস্যিকারের সিরিয়ালটা দেখেন। তাহলে বলেন আগে কি তয়ের সাথে একার বসবে? আপনি ব্যাখ্যা দেখেন না, আপনি প্রশ্ন দেখেন, আগে কি তয়ের সাথে একার বসবে, নাকি আগে ঐকার বসবে, নাকি আগে ওকার বসবে? হ্যাঁ, আগে তো একারই বসে, এ ওই ও ও, তাই না? এটাই তো সিরিয়াল। তার মানে এখানে অনুক্রম ঠিক আছে, এখানে অনুক্রম কি ঠিক আছে। ওকে, সো এই জন্য আমরা টিক চিহ্ন দিয়ে দিয়েছি। সো আমরা বুঝতেই পারছি অপশন ডিটা ভুল হবে, তারপরও আমরা একটু অপশন ডি এর ব্যাখ্যাটা জানতে চাই। ওকে ফাইন, অপশন ডি এর ব্যাখ্যাটা কি খেয়াল করেন। অপশন ডি এর ব্যাখ্যাটা হচ্ছে, দেখেন এটাও কিন্তু সবগুলো ম দিয়ে তৈরি হয়েছে। এখন আপনার ব্যাখ্যা দেখার দরকার নেই, আপনি ব্যাখ্যা না দেখে ব্যাখ্যা পরে দেখেন। আগে আমি এখানে আপনাদেরকে প্রশ্নের থেকেই দেখে বুঝাচ্ছি। খেয়াল করেন, মহিম মনা মাতৃ, এখানে খেয়াল করেন এটাও ম দিয়ে, এটাও ম দিয়ে, এটাও ম দিয়ে। তো তিনটেই যেহেতু ম দিয়ে, তাহলে আপনি দেখবেন আগে কি ম বসে না আগে ময়াকার মা বসে? আগে ম বসে। তার মানে ময়াকার মা এটা পরে হবে, এটা কনফার্ম। তাহলে মহিম আর মনা এই দুটোর মধ্যে থেকে কোনটা আগে বসবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন চিন্তা করেন এটাও ম এটাও ম, ওকে, তাহলে এখন আমাকে দেখতে হবে ম এর পরের বর্ণ কি আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে হ আর এখানে হচ্ছে ন। এখন চিন্তা করেন ডিকশনারিতে কি আগে হ না আগে ন? ডেফিনেটলি আগে হচ্ছে ন, তারপরে হচ্ছে হ। তো এই জন্য এটার সিরিয়ালটা ঠিক নেই। এবং এই যে আমি যে কথাগুলো বললাম এটাই দেখবেন এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, দেখেন এই যে তাহলে এবার চিন্তা করুন অভিধানে কোনটা আগে থাকবে, মহিম মনা নাকি মাতৃ? এখন আপনাদের মনে যেটা নিয়ে প্রশ্ন জাগতে পারে তা হচ্ছে মহিম আর মনা দুটো শব্দই তো অ দিয়ে তৈরি হয়েছে, তাহলে এই দুটো শব্দের মধ্যে কে আগে বসবে? এক্ষেত্রে পরের বর্ণের দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এবার চিন্তা করুন ময়ের পরে কি বসে, হ নাকি ন? অবশ্যই ন আগে বসে। তার মানে কারেক্ট আনসার হবে হচ্ছে মনা মহিম মাতৃ, এটা হচ্ছে কারেক্ট আনসার হবে। ওকে, সো এটাও ভুল আছে। সো এই কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বার। আমি আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। আবারও বলি ভাই, এই টপিকটা একটা ঝামেলার টপিক। সো ভিডিওটা যদি এই এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তারপরও যদি না বুঝে, আমরা এখন আরও 6টা প্রশ্ন দেখব। আমরা মোট 7টা প্রশ্ন এখানে ব্যাখ্যা করেছি, 7টা প্রশ্ন আমরা দেখব। দেখার পরেও যদি না বুঝেন আমি রিকোয়েস্ট করব ভিডিওটা আবার দেখবেন। আশা করি আপনি 1 থেকে 2 বার দেখলেই ভিডিওটা আপনি সব কিছু বুঝে যাবেন। কথা বুঝতে পারছেন? তারপরে প্রয়োজনে নোট করবেন। আর প্লাস আপনারা বুঝেছেন কিনা তার জন্য কিন্তু আমি প্রশ্নও রেখেছি। সো আশা করি আপনারা যখন প্রশ্ন সলভ করতে পারবেন, যদি উত্তর করতে পারেন, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন, আমি পরে আপনাদেরকে উত্তরটা জানিয়ে দিব, আপনাদের উত্তর ঠিক আছে কিনা কমেন্ট করে জানিয়ে দিব। ওকে ফাইন, এবারে আসেন আমরা পরের পয়েন্টে যাই। অভিধানে কোন শব্দটি আগে বসবে? 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কৃষি ব্যাংক ডাটা এন্ট্রি সেন্ট্রাল অপারেটর 2012, চাঁদা চানা চালা চাটি। যেহেতু একটাই করে শব্দ দিয়ে আছে, তো আমরা একসাথে 4টা প্রশ্নের 4টা অপশনের ব্যাখ্যাটা দেখে আসি। ওকে, দেখেন 4টি অপশনের সবগুলি চ দিয়ে তৈরি হয়েছে। সো হিসাব আগের মতো, যেহেতু সবগুলি চ দিয়ে তৈরি হয়েছে, তার মানে চয়ের সাথে আকার ও শিকার সিরিয়াল দেখতে হবে। ওকে, এই ধরনের প্রশ্ন আসলে তখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কারের ক্রমকে প্রাধান্য দিতে হবে। ওই একই কথা, আকার ও শিকারের সিরিয়ালকে দেখতে হবে। অর্থাৎ প্রথমে হবে শুধু চ, তারপরে চয় আকার, তারপরে চয় রস্যিকার, তারপরে চয় দীর্ঘিকার, এভাবে পর্যায়ক্রমে চয় রস্যু, চয় দীর্ঘ, চয় রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। ওকে ফাইন, এবার তাহলে অপশনগুলোর দিকে আরেকবার তাকাই। চাঁদা চানা চালা চাটি,
চাঁদা, চানা, চালা, চাটি। ওকে, এখন সবগুলো অপশনই চয়ের সাথে আকার যুক্ত আছে। এখন কি করবেন? ওকে, সবগুলো অপশনে আকার যুক্ত হয়েছে, এরকম অবস্থায় অভিধানের ক্রম অনুসারে চিন্তা করেন তো, কারের পরে কার অবস্থান? অভিধানের ক্রম অনুসারে কারের পরে কার অবস্থান? ব্যঞ্জন বর্ণ না, অভিধানে কারের পরে অবস্থানটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণের, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। আমি এই জন্য বলেছিলাম ভিডিওর প্রথমে কিন্তু অভিধানের সিরিয়ালটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এখন একটা বিষয় খেয়াল করেন, প্রশ্নের দিকে খেয়াল করেন, চাঁদা আর হচ্ছে চাটি, অপশন এ আর ডি, এই দুইটার মধ্যে চয় আকারের উপরে চন্দ্রবিন্দু আছে, কিন্তু বাকি দুইটার উপরে চানা আর চালা এই দুইটার উপরে চন্দ্রবিন্দু নাই। তার মানে এই দুইটা আগেই বাদ। আমার চাঁদা নইলে চাটি, এই দুইটার মধ্যে থেকে কোনো একটা কারেক্ট আনসার হবে। এখন এই দুইটার মধ্যে থেকে কারেক্ট আনসার কোনটা, আমরা চলে আসি আবার ব্যাখ্যায়। খেয়াল করেন, এখন লক্ষ্য করুন, চাঁদা শব্দে চয় আকার চন্দ্রবিন্দু এর পরে বসেছে দ, আর চাটি শব্দে চয় আকার চন্দ্রবিন্দু এর পরে বসেছে ট। এখন অভিধানে ট এর অবস্থান কোথায়? দ এর আগে, তার মানে সঠিক উত্তর কি? চাটি, অর্থাৎ কারেক্ট আনসার হবে চাটি। চাটি শব্দটা অভিধানে আগে বসবে। কনসেপ্ট ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি আশা করি। তারপর যদি না বুঝেন, আবারও বলেছি, ভিডিওটা না বুঝলে আবার দেখতে হবে, সো ইনশাল্লাহ বুঝে যাবেন। ওকে ফাইন। সো দেখেন, বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়? এই কোশ্চেনটা খুবই কমন একটা কোশ্চেন, অনেক সময় আমরা বিভিন্ন পরীক্ষা আসতে দেখি। আমি জাস্ট একটা রেফারেন্স দিলাম, খেয়াল করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট 2016-17 মানে 16-17 প্রশ্ন। ওকে ফাইন। তাহলে অভিধানে ক্ষীয় বর্ণের অবস্থান কোথায়? খ বর্ণের পরে, হ বর্ণের পরে, স বর্ণের পরে, নাকি ক বর্ণের পরে? তো এটার ব্যাখ্যাটা হচ্ছে আমরা একটু জেনে নিচ্ছি। খেয়াল করেন, ক্ষীয় একটি সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। অভিধানে ক্ষীয় বর্ণের সরাসরি অবস্থান নেই। প্রতিটি বর্ণের মতো ক্ষীয় এর জন্য আলাদা শিরোনামও নেই অভিধানে। ক্ষীয় যুক্ত ব্যঞ্জনটি গঠিত হয়েছে ক প্লাস মূর্ধন্য ষ হয়ে, তাই ক বর্ণের ভুক্তি হিসাবে ক্ষীয় বর্ণটিকে দেখানো হয়েছে অভিধানে। ক শব্দটি দিয়ে গঠিত তালিকা শেষ হওয়ার পরই ক্ষীয় শব্দটি দিয়ে গঠিত শব্দগুলোর তালিকা উল্লেখ করা হয়েছে অভিধানে। তাই ক্ষীয় বর্ণের অবস্থান ক বর্ণের ভুক্তি হিসাবে, এটা হচ্ছে সর্বোত্তম উত্তর। অর্থাৎ যদি প্রশ্ন আসে ক্ষীয় বর্ণের অবস্থান কোথায়, আর যদি অপশনে আসে ক বর্ণের ভুক্তি হিসাবে, এটা হচ্ছে সর্বোত্তম উত্তর। কিন্তু অপশনে দেখেন ক বর্ণের ভুক্তি হিসাবে এটা নাই। সো এক্ষেত্রে অপশন অনুযায়ী এই কোশ্চেনের কারেক্ট আনসার ক বর্ণের পরে এটা হবে। কনসেপ্ট ক্লিয়ার? আমি তারপরও ছবি দিয়ে আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করেন, এটা হচ্ছে আধুনিক বাংলা অভিধান। সো আধুনিক বাংলা অভিধানের 348 পেজ। খেয়াল করেন, ক বর্ণের শেষ শব্দটি হচ্ছে ক্লোরোফিল, এবং তারপরেই দেখেন নতুন কোনো শিরোনাম না দিয়ে জাস্ট ক্ষীয় দিয়ে শব্দ তৈরি হয়েছে। ক্ষীয় বর্ণের প্রথম শব্দটি হচ্ছে, মানে ক বর্ণের শেষ শব্দ আর ক্ষীয় বর্ণের প্রথম শব্দ দেখেন পাশাপাশি আছে, মানে ক বর্ণের শব্দটা শেষ, ক্ষীয় বর্ণের শব্দটা শুরু। সো নতুন কোনো এটার জন্য কিন্তু কোনো হেডলাইন টেডলাইন কিছু ব্যবহার করা হয় নাই, কিন্তু অন্য সব বর্ণের জন্য অভিধানে হেডলাইন আছে। যেমন দেখেন এই যে স্বরেও হেডলাইন আছে, তারপর দেখেন ই রস্বই হেডলাইন আছে, ওই হেডলাইন আছে, ক হেডলাইন আছে, কিন্তু একমাত্র ক্ষীয়র জন্য কোনো হেডলাইন নাই। ক এর বর্ণ শেষ, তারপরে ক্ষীয় দিয়ে শুরু হয়েছে। আবার এমন কি ক্ষীয় বর্ণের যে শেষ হয়েছে, দেখেন ক্ষীয় বর্ণ দিয়ে শব্দটা শেষ হয়েছে, তারপরে কিন্তু পেজ ফাঁকা, মানে খ বর্ণের শুরু হয়েছে, সেটাও একটা নতুন পেজ থেকে। কনসেপ্টটা কি ক্লিয়ার? সো সবগুলোরই একটা শিরোনাম আছে, কিন্তু ক্ষীয় বর্ণের কোনো শিরোনাম নেই। ক্ষীয় বর্ণটাকে ক বর্ণের ভুক্তি হিসেবে দেখানো হয়। আশা করি আমি জিনিসটা বুঝাতে পেরেছি। ওকে, তার মানে এই কোশ্চেনের কারেক্ট আনসার কি হবে? ক বর্ণের পরে। ওকে, চলেন আমরা তাহলে আমাদের পরের পয়েন্টে চলে যাই। 4 নম্বর প্রশ্ন, কোন গুচ্ছের শব্দগুলো অভিধান ক্রম অনুযায়ী বিন্যস্ত? শব্দগুলো একবার পড়েন, দেখেন, নির্দোষ, নির্দ্বন্দ্ব, নির্দ্বিধা, নির্দ্বন্দ্ব, নির্দোষ, নির্দ্বিধা, নির্দ্বিধা, নির্দোষ, নির্দ্বন্দ্ব, নির্দোষ, নির্দ্বিধা, নির্দ্বন্দ্ব। মানে 4টা অপশনের শব্দগুলো কিন্তু এক, অপশনের শব্দগুলো কিন্তু একই রকম। সো মানে খুব বেশি প্যাচ নাই এতে। খেয়াল করেন, নির্দোষ, নির্দ্বিধা, নির্দ্বন্দ্ব 3টা শব্দের বিশ্লেষণ যথাক্রমে হচ্ছে নির্দোষ, নিবিসর্গযোগ দোষ, বিসর্গ সন্ধিসাধিত শব্দ সবগুলোই, তারপর নির্দ্বিধা, নিবিসর্গযোগ দ্বিধা, নির্দ্বন্দ্ব, নিবিসর্গযোগ দ্বন্দ্ব। এখন 3টি শব্দই নিবিসর্গযোগে গঠিত, তাহলে 3টি শব্দ থেকে নিবিসর্গ অংশটুকু বাদ দিয়ে দেন। তাহলে বাদ দিলে মূল 3টা শব্দ থাকে হচ্ছে দোষ, দ্বিধা এবং দ্বন্দ্ব। এখন এই 3টা শব্দের সঠিক অনুক্রমটা নির্ণয় করতে হবে, তাইলে আপনি সিরিয়ালটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার দেখা যাচ্ছে এই 3টা শব্দই গঠিত হয়েছে দ দিয়ে। তাহলে পূর্বের প্রশ্নের ব্যাখ্যা অনুসারে একটু আগে আমরা যেটা দেখলাম, যখন সবই একই শব্দ দিয়ে গঠিত হয়, একই বর্ণ দিয়ে গঠিত হয়, তখন কি দেখতে হয়? দয়ের সাথে আকার ও শিকারের সিরিয়াল দেখতে হয়। তারপরে দেখতে হয় হচ্ছে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, মানে পরশ্রী বর্ণ, তারপরে দেখতে হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে এবার খেয়াল করেন, এখন দ্বন্দ্ব আর দ্বিধা, তাহলে পূর্বের প্রশ্নের ব্যাখ্যা অনুসারে প্রথমে হবে দো, তারপরে হবে দয় ব। কেন? কারণ দো শব্দটার মধ্যে দয়ের পরে স্বরবর্ণ আছে, দয় ওকার, আর দয় বয়ের মধ্যে আছে দয়ের পরে ব্যঞ্জন বর্ণ, দয় ব, বফলা। ঠিক আছে, তার মানে প্রথম শব্দটি হচ্ছে দোষ, এটা নিয়ে কোনো ডাউট নাই। এখন দ্বিতীয় শব্দটি কি? দ্বন্দ্ব না দ্বিধা? এই দুইটা আবার দয় ব দুইটাতেই আছে। সো এখন কি করবেন এখানে? এখন দুইটাতেই যেহেতু দয় ব আছে, এখন দেখতে হবে দয় বয়ের সাথে আকার ও শিকার মানে কোথায় আছে। তাহলে দেখেন এই দুইটির মধ্যে কোনটি আগে বসবে? দয় বয়ের সাথে আছে, দয় বয়ের সাথে আছে হচ্ছে স্বরেয়, আর দ্বিধার মধ্যে দয় বয়ের সাথে আছে রস্বীকার। তার মানে আগে বসবে দ্বন্দ্ব, তারপরে বসবে দ্বিধা। সো কারেক্ট আনসার হবে নির্দোষ, নির্দ্বন্দ্ব, নির্দ্বিধা। এটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পারছেন?
বাকি 3টা অপশন ঠিক নাই, ভুল আছে। ওকে ফাইন। এবার সে আমরা 4 নাম্বার অপশন দেখলাম, 5 নম্বরে চলে যাই। অভিধান অনুযায়ী যুক্তাক্ষরের কোন বর্ণানুক্রমটি সঠিক? এটাও কিন্তু ঠিক আগের অপশনের মতোই, দেখবেন সবগুলোই একই অপশন, জাস্ট সিরিয়ালটা ঠিক নেই। লয় ক, লয় ম, লয় প, লয় ল, সবগুলোই একই অপশন দেওয়া আছে, বাট সিরিয়ালটা ঠিক নেই। ওকে, এখন এখানে কারেক্ট আনসার কোনটা হবে আমরা একটু ব্যাখ্যা করি। দেখেন, লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটি অপশনের একই যুক্ত ব্যঞ্জন রয়েছে, তবে তা এলোমেলো ভাবে সাজানো আছে। এখন অভিধান অনুযায়ী এদের সঠিক ক্রম নির্ণয়ের জন্য প্রথমে যুক্ত ব্যঞ্জনগুলোকে বিশ্লেষণ করে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে। ওকে ফাইন, তাহলে আসলে আমরা ভেঙে ফেলি। খেয়াল করেন, লয় ক এটাকে ভাঙলা হবে ল আর ক। ওকে, লয় ম, ল আর ম, লয় প, ল আর প, মানে ল আর প, লয় ল, ল আর ল। প্রতিটি ক্ষেত্রেই লয়ের সাথে যে বর্ণগুলো যুক্ত হয়েছে সেগুলোকে ক্রমানুসারে সাজালেই যুক্ত ব্যঞ্জনের সঠিক ক্রম পাওয়া যাবে। সহজ হিসাব। তার মানে আগে কি, মানে ক, ম, প, ল, এই যে আমরা পেলাম যে এই যে ক, তারপরে ম, তারপরে প, তারপরে ল, এই সিরিয়াল 4টা যদি আমরা সিরিয়াল করি তাহলে প্রথমে বসে কি, প্রথমে অভিধানে বসে ক, তারপরে প, তারপরে ম, তারপরে ল। তার মানে কারেক্ট আনসার হবে হচ্ছে লয় ক, লয় প, লয় ম, লয় ল, অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে বি। কনসেপ্ট ক্লিয়ার? সহজ জিনিস যদি আপনি বুঝতে পারেন, আর যদি না বুঝেন তাহলে কিন্তু জিনিসটা খুবই প্যাচের। ওকে ফাইন, আমরা পরের প্রশ্নে যাই। 6 নম্বর প্রশ্ন, আবিধানিকভাবে সাজানো শব্দত্রয় কোনটি? ওকে ফাইন, এখানে একটু ঝামেলা আছে, কারণ এখানে 4টা অপশনের মানে শব্দগুলি কিন্তু আলাদা আলাদা। সো এটা ওই 1 নম্বর প্রশ্নের মতো আমাদের ব্যাখ্যা করে করে আসতে হবে। ওকে ফাইন, আসেন অপশন এ এর ব্যাখ্যা। মনে রাখবেন, যখন একই বর্ণ দিয়ে শব্দগুলো তৈরি হয় তখন তার সাথে যুক্ত আকার ও শিকারের সিরিয়াল দেখতে হয়। আমরা ইতিমধ্যে এই নিয়মটা জেনে গিয়েছি। এখন লক্ষ্য করে দেখুন, সবগুলো শব্দই তৈরি হয়েছে অ দ্বারা, মানে এ নাম্বার অপশনের, মানে অমেয়, অমৃত, অম্বল। ওকে, যেহেতু সবগুলো শব্দের প্রথম বর্ণই একই, সেহেতু অ এর পরের বর্ণ দিকে লক্ষ্য করতে হবে। এবার সবগুলো শব্দের দ্বিতীয় বর্ণ হচ্ছে ম, সবগুলোর দ্বিতীয় বর্ণ কি? ম। দেখেন, অমেয় এটাও ম, অমৃত এটাও ম, অম্বল এটাও ম। এখন এটার মধ্যে এই ম এর সাথে আবার ব আছে, সো এটা ব্যঞ্জন, সো ব্যঞ্জন পরে আসবে। তার মানে অমেয় আর অমৃত এই দুইটার মধ্যে থেকে কোনোটা, মানে দুইটার মধ্যে থেকে কোনোটা আগে কোনোটা পরে বসবে। এখন কারেক্ট আনসার কি হবে? ম এর সাথে প্রথমটিতে যুক্ত হয়েছে একার, দ্বিতীয়টিতে যুক্ত হয়েছে রিকার। এখন চিন্তা করুন, অভিধানে কোনটি আগে বসে, একার নাকি রিকার? আপনি চিন্তা করেন, সরয় সরয় রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ রি এ, তার মানে আগে রি তারপরে এ। সো কারেক্ট আনসার হবে কি? অমৃত, তারপরে অমেয়, তারপরে হবে অম্বল। সো এটা ভুল, এটা ঠিক নাই। আচ্ছা, বি নাম্বার অপশনে যাই। অপশন বি এর প্রথম শব্দটা হচ্ছে নরম। ওকে, দ্বিতীয় শব্দটা নারিকেল, দ্বিতীয় শব্দটা নারিকেল, তৃতীয় শব্দটা নালা। এখন সবগুলি তৈরি হচ্ছে ন দিয়ে। তাহলে এবার ওই যে আগের সিরিয়াল মতো নয়ের সাথে আকার ও শিকারের সিরিয়াল দেখবেন। তাহলে প্রথমে হবে ন, মানে প্রথমে হবে ন, এটা তো কনফার্ম, কারণ প্রথমে ন আছে। এবার চিন্তা করুন অভিধানে কোনটা বসবে? নরমের ন আগে বসবে। ওকে ফাইন, কারণ এটা শুধু ন আছে। এরপর নারিকেলের না, তারপরে নালার না। ওকে, এখন অভিধানে মানে এখন এই দুইটাই তো নয়াকার দিয়ে তৈরি হয়েছে। এখন অবশ্যই অভিধানে বসবে আগে ন, তারপর না। এখন প্রথম শব্দটি নরম হবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। তারপরে তবে এর পরের দুটি শব্দই তো গঠিত হয়েছে নয়াকার না দিয়ে, এক্ষেত্রে না এর পরের বর্ণ দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে ভাবুন, আগে কি র বসবে নাকি আগে ল বসবে? অর্থাৎ নারিকেলের আগে মানে নয়াকার না বাদ দেন, এবারে র বসবে নাকি আগে ল বসবে? সিরিয়াল অনুসারে কি বসে? আগে প, ফ, ব, ভ, ম, অন্তস্থীয় জ, র, ল। তার মানে আগে র পরে ল। তার মানে কারেক্ট আনসার কি বসবে? এই অনুক্রমটা ঠিক আছে, অর্থাৎ কারেক্ট আনসার এইটা। যদি আমরা যেহেতু এটা কারেক্ট আনসার, বুঝতেই পারছি বাকি দুটো ভুল আছে, বাট তারপরে বাকি দুটোর ব্যাখ্যাটা আমরা জেনে নিব। ওকে ফাইন, অপশন সি এর ব্যাখ্যাটা কি? অপশন সি এর প্রথম শব্দটি হচ্ছে চলতি, তারপরে দ্বিতীয় শব্দটি হচ্ছে চর্চা, তৃতীয় শব্দটি হচ্ছে চাকু। সবগুলোই চ দিয়ে গঠিত হয়েছে, তাই আগের মতো আকার ও শিকারের সিরিয়াল দেখতে হবে। এবার সে চিন্তা করেন, চলতি, চর্চা, চাকু, এখন এই শব্দগুলোর চাকু পরে হবে এটা নিয়ে কোনো ডাউট নাই, কারণ চাকুর মধ্যে ছয় আকার আছে। তবে প্রথমে কোনটা হবে, চলতি না চর্চা, এটার মধ্যে কোনটা আগে বসবে? তাহলে এবার খেয়াল করেন, মানে ব্যাখ্যার দিকে পরে আসেন, আপনি প্রশ্নের দিকে আসেন। দেখেন চলতি আর চর্চা, এখন চর্চা মানে র আছে। তাহলে এবার চিন্তা করেন, অভিধানে কি আগে র বসবে না আগে ল বসবে? আগেরটাই মাত্র দেখলাম আমরা, ওই যে নারিকেলের নালার মধ্যে আগে র বসছে পরে ল বসছে, তারপরে চর্চা এটা আগে বসবে। তারপরে এখানে সিরিয়ালটা ঠিক নেই, কারেক্ট সিরিয়াল হবে চর্চা, চলতি, চাকু। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার আসেন অপশন ডি। অপশন ডিটা কি? এখানেও সবগুলো প দিয়ে গুটি দেওয়া শব্দ, 5, 25, 85। তবে এখানে খেয়াল করেন 5 এখানে প এর সাথে আকার আছে, তবে 25 আর 85-এর মধ্যে কোনো আকার নাই। তার মানে এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আগে বসবে, আর 5 সবার লাস্টে বসবে। এখন এই দুইটার মধ্যে থেকে কোনটা আগে বসবে? খেয়াল করেন, এটা প, তারপরে এটাও প, এটাও চন্দ্রবিন্দু আছে, এটাও চন্দ্রবিন্দু আছে, এটাতে চয় রস্যিকার, এটাতে চয় আকার। তাহলে বলেন কোনটা আগে বসবে? অবশ্যই চয় আকার আগে যেটা আছে সেটা। সো কারেক্ট আনসার হবে হচ্ছে 85, 25, 5, অর্থাৎ আগে 85, তারপরে 25, তারপরে 5। কনসেপ্ট ক্লিয়ার? এরপর আসেন 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর প্রশ্নটা কি? বাংলা একাডেমির অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণানুক্রমটি সঠিক? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2012-13। ওকে ফাইন, আমরা কিন্তু এতক্ষণ যাবত যতগুলো মানে দেখেছি সবগুলোই কোনো না কোনো জায়গায় এসেছে। ওকে ফাইন, পাওয়া, গাং, গা, গাং,
সবগুলোই একই শব্দ দেওয়া আছে, গাং পাওয়া, গা গাং, গাং গা গাং পাওয়া। আবার ডি নাম্বার অপশন একটু ভুল, মানে অন্য শব্দ আছে, গাং গি পাওয়া গাং। ওকে ফাইন, মোট শব্দ আছে 4টি, যথা পাওয়া, গাং, গা এবং গাং। আচ্ছা, এখন একটু চিন্তা করুন, অভিধানে কি গ দিয়ে গঠিত শব্দ আগে থাকে নাকি প দিয়ে গঠিত শব্দ আগে থাকে? সহজ কথা, গ দিয়ে গঠিত শব্দ আগে থাকে। এখন এটা কিন্তু সবাই বের করতে পারবেন সহজেই, কারণ দেখেন এবার লক্ষ্য করুন অপশন এ বি ডি এর অপশনগুলোতে পাওয়া শব্দের পরে গ দিয়ে কোনো না কোনো শব্দ আছে, মানে পাওয়া এটা আগে বসছে, এরপরে গ দিয়ে গঠিত শব্দ হয়েছে, এটা ভুল, কারণ আগে প বসবে না, আগে গ বসবে। অপশন বি তে গাং পাওয়া এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু পাওয়ার পরে আবার গ বসছে, সেটা ভুল। অপশন ডি তে গাং গি পাওয়া এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে বসছে গাং, সেটাও ভুল। ওকে, এখানে অপশন সি তে দেখেন গাং গা গাং পাওয়া, সো কারেক্ট আনসার কি? এটা ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার? সো সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি। সো এই ছিল আমাদের 7টি প্রশ্ন। এবারে যদি আপনি এই 7টি প্রশ্ন বুঝে থাকেন, যদি আপনি ভিডিওটা না টেনে এই পর্যন্ত এসে থাকেন, যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি সেলফ অ্যাসেসমেন্ট। ওকে ফাইন। সো সেলফ অ্যাসেসমেন্টে গিয়ে আমরা আপনাকে একটি প্রশ্ন দিব, প্রশ্নের 4টা অপশন থাকবে, আপনি বাসায় বসে এই 4টার ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করবেন। আমাকে ব্যাখ্যা লেখা লাগবে না, জাস্ট আমাকে সিরিয়ালটা দিবেন, কমেন্ট করে আপনারা জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের কমেন্টের উত্তরে জানিয়ে দিব আপনাদের সঠিক অনুক্রমটি ঠিক আছে কি নেই। ওকে আচ্ছা, সো কোশ্চেনটা আমরা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছি। অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণনাক্রমটি সঠিক? 4টা অপশন রয়েছে। অপশন এ তে আছে ঝঞ্ঝা, ঝক্কি, ঝরঝর, ঝম্প। অপশন বি তে আছে গন্ধ, গণ্ড, গল্প, গম্ভীর। অপশন সি তে আছে চণ্ডাল, চঞ্চু, চম্পক, চন্দ্র। এবং অপশন ডি তে আছে কুন্তল, কুম্ভকর্ণ, কুস্তি, কৃষ্ণ। সো আমি আশা করি আপনারা সবাই এই কোশ্চেনের উত্তরটা কি হবে তারা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এটা সিরিয়ালটা যদি ধরতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে না, আপনার এতক্ষণ যাবত যেটা শিখছেন, আপনি যে এই সময়টা দিয়ে আপনি ভিডিওটা দেখলেন, আপনার এই শেখাটা সার্থক। ওকে, সো এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভিডিওটা অনেক বড় হলেও যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আর যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় কারো কোনো সংশয় থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আরেকটা কথা যাওয়ার আগে আবারও বলে নিই, সেটা হচ্ছে এই টপিকটা কিন্তু খুবই কঠিন টপিকগুলোর মধ্যে থেকে একটি। সো ভিডিওটা যদি দেখার পরে কোনো জায়গায় সংশয় হয়, আমি রিকোয়েস্ট করব ভিডিওটা আরেকবার না টেনে দেখার জন্য। সো ইনশাল্লাহ দেখবেন বুঝে গেছেন, তারপরে যদি প্রশ্ন হয় তাহলে আমরা তো আছি। ওকে, সো এই ছিল আমাদের আজকের আলোচনা। নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট করি, আপনাদের অনুপ্রেরণায় আমাদের কার্যক্রমের মূল চালিকা শক্তি। কারো কোনো বিষয় নিয়ে জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের সেই বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করব, তৈরি করব, কঠিন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হওয়ার। আর ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু মহলে ছড়িয়ে দিবেন। বিকজ আমরা এই যে কষ্ট করে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়। সো ভিডিওগুলো কষ্ট করে তৈরি করা, এডিট করা অনেক কষ্ট হয়। সো এই মানে কষ্টটার বিনিময়ে আমরা কিন্তু আপনাদের কাছে জাস্ট একটা জিনিসই চাই, সেটা হচ্ছে কি, বাংলা ব্যাকরণটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে সহজভাবে ছড়িয়ে দেওয়া। সো এটা আমার একার পক্ষে সম্ভব নয় আপনাদের সহযোগিতা ছাড়া। সো আপনাদের সবার নিকট এরই একটা জিনিসই কাম্য, সেটা হচ্ছে ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন সবার মাঝে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।